গত রিজিউমে আমরা দেখতে পেয়েছি যুবকদের হাতে বই না দিয়ে দেয়া হয়েছে অস্ত্র। সামাজিকভাবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সেক্টরে মাদেরকে বোনদেরকে কীভাবে কাজে লাগানো যায় আমরা চেষ্টা চালিয়ে 5ই আগস্টে আমাদের দামাল ছেলেরা দেশের সম্পদরা নিজের জীবন দিয়েছেন, অসংখ্য মানুষের পুঙ্গত অর্জন করেছেন। এই রক্ত যাতে বৃথা না যায়। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান ইস্যু এবং আগামীতে আসলে কেমন রাজনীতি দেখতে চাই এবং একই সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত চট্টগ্রাম 4 সীতাকুণ্ডই আসনের সম্মানিত এমপি প্রার্থী, একই সাথে চট্টগ্রাম জেলা জামাতের উত্তর জামাতের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের বাণিজ্য প্রতিদিনের সম্মানিত উদ্যোগে আয়োজিত আজকের প্রোগ্রামের সম্মানিত উপস্থাপককে সহ কলাকুশলী সকলকে জানাচ্ছি ধন্যবাদ। আনোয়ার, একটু আমি শুরুতেই জানতে চাই আসলে এই জামাত ইতিমধ্যে 300 আসনে 296 আসনের মতো প্রার্থী ঘোষণা করেছে। আমরা দেখি বিভিন্ন দলের প্রার্থী হওয়ার জন্য আসলে বিভিন্ন ধরনের টাকা ডোনেশন বা বিভিন্ন ফরম্যাটে আসতে হয়। আপনি যে জামাতের মনোনয়ন পেয়েছেন একটা গুরুত্বপূর্ণ এলাকা সীতাকুণ্ড, এই আসনে আসলে মনোনয়ন পিছনে আপনি মানে কিভাবে আপনি মনোনয়নটা পেলেন? আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রথমত একটু দর্শক এবং আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমাদের এই মনোনয়ন সিস্টেম আছে, একটা ধারাবাহিকতা আছে। এটা শুধু চাইলে হয় না, আবার যিনি চাইবেন তিনি বলে যে না পাওয়ার সম্ভাবনাটা বেশি। কেননা আমাদের যে একটা প্রক্রিয়া আছে, প্রথমত হচ্ছেন এটা আমাদের রুট লেভেল, দ্যাট মিনস ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা, এই আসনের যারা সম্মানিত দায়িত্বশীল তাদের একটা গোপন ভোটের মাধ্যমে প্রথমে সিলেকশন হয়ে থাকে। পাশাপাশি এই প্রার্থীর আপাদমস্তক, তার অতীত, তার বর্তমান, তার টোটাল অ্যাক্টিভিটিসগুলো যাচাই বাছাই করা হয়ে থাকে। পরবর্তী পর্যায়ে সবাই পরামর্শের ভিত্তিতে একমত যদি হয়, আমাদের যেটা সেন্ট্রাল কমিটি আছে তারা একমত যদি হয় তাহলে তাকে মনোনয়ন দিয়ে থাকে। সুতরাং এটা যে চাইলেই পাইবে বিষয়টা এরকম নয় আর কি। তো আপনি আসলে জামাতের সাথে সম্পৃক্ত হয়েছেন কিভাবে আপনি জামাতে আসলেন? আমি মূলত আপনাদের কাছে যেটা একটু অবহিত করতে চাই, আমি স্টুডেন্ট লাইফে যখন পড়াশোনা করছিলাম সেই অবস্থায় প্রথমেই আমি ছাত্র শিবিরের দাওয়াত পাই। এই দাওয়াতের মাধ্যম দিয়ে লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের সুবিধা অসুবিধা এই সমস্ত কিছু নিয়ে ছাত্র সংগঠনের সম্পৃক্ত হয়ে নিজকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করি। যেহেতু বাংলা ইসলামের ছাত্র শিবির একটি ছাত্রদের প্রতিনিধিত্বকারী সংগঠন, পাশাপাশি আত্ম উন্নয়নমূলক গঠন করার জন্য একটা অন্যতম একটা অর্গানাইজেশন, সেই হিসেবে বাংলা ইসলামের ছাত্র শিবিরের আমি সম্পৃক্ত হওয়ার পরপর ছাত্র শিবিরের আমি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করতে হয়। আমি উদাহরণ হিসেবে বলতে চাই ইউনিয়ন, তারপর আমাদের উপজেলা, তারপর জেলা পর্যায়ে দায়িত্বগুলো আমার উপর আসে। পরবর্তী পর্যায়ে আমি আবার লেখাপড়ার জন্য দেশের বাইরে যেতে হয়। তারপর সেখান থেকে আসার পর আমি স্বাভাবিকভাবে ছাত্র শিবিরের যে মোরালিটিটা আছে সেই মোরালিটির আলোকে আমরা বাংলাদেশ জামাত ইসলামে সম্পৃক্ত হই। এরপর বাংলাদেশ জামাত ইসলামীয় পর্যায়ক্রমে আমি ইউনিয়ন, তারপরে আমাদের উপজেলা, তারপর জেলা পর্যায়ে কাজকর্ম করার সুযোগ হয় আর কি। আপনি কি আসলে এই যে আপনার জামাতের প্রতি যে শিবিরের দীর্ঘদিনের যে ত্যাগ বা একনিষ্ঠতার সাথে কাজ করার ফলস্বরূপই কি আপনি জামাতের মনোনয়ন পেয়েছেন? না, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের এখানে শুধু স্যাক্রিফাইস করলে যে মনোনয়ন পায় অথবা দেওয়া হয়, বিষয়টা এরকম না। আমাদের একটা নির্দিষ্ট প্রক্রিয়া আছে, যেটা আমি আপনাকে প্রথমে অবহিত করেছি। আমাদের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে আবার আমাদের সংশ্লিষ্ট প্রত্যেক সেক্টরের
সেটা আমাদের স্টুডেন্ট অর্গানাইজেশন, সেটা আমাদের মেল ফিমেল অর্গানাইজেশন, বিভিন্ন তারপর আমাদের শ্রমিক সংগঠন, সবার মতামতের ভিত্তিতে, গোপন ব্যালটের ভিত্তিতে, তারপর সেটা কেন্দ্রীয় সংগঠনের তত্ত্বাবধানে কিন্তু এই সিলেকশনগুলো হয়ে থাকে আর কি। আপনার আসলে নির্বাচন এলাকা নিয়ে আপনার কি পরিকল্পনা, কি করতে চান যদি এমপি হন এখানকার? জি ধন্যবাদ। অ্যাকচুয়ালি নির্বাচন তো একটি ব্যাপক বিষয়, কারণ যিনি নির্বাচিত হবেন তার একটা যে ইলেকশন করে তার একটা ড্রিম থাকে, আমি নির্বাচন মাধ্যমে আমি বিজয়ী হব, তাহলে তার একটা স্বপ্ন থাকে, তার একটা আশা থাকে। ঠিক অনুরূপভাবেই আমার উপর যখন দায়িত্ব এসছে, সংগঠন যখন আমাকে বলেছেন, আমি চেষ্টা করছি রুট লেভেল পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে, সে যুব সমাজ, সেটা কৃষক শ্রেণী, সেটা পেশাজীবী, সেটা মুরব্বী শ্রেণী, সেটা বিভিন্ন ধরনের পেশা সেক্টর ভিত্তিক আমরা যোগাযোগ করে থাকি এবং সেটা আমাদের প্রক্রিয়া চলছে। আর আমি যে জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইটস করছি, অথবা আমি যেটা আশা আছে, যদি আল্লাহ চাহে তো আমাদের উপর দায়িত্ব আসে, আমরা কখনো শাসক হিসেবে সম্পৃক্ত হব না, আমি বরঞ্চ সেবক হিসেবে হব। আমাদের জনাব আমিরে জামাত ঘোষণা করেছেন ডক্টর শফিউর রহমান, আপনি জানেন, তিনি বলেছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেউ শাসক হবে না, যারা নির্বাচিত হবে তার প্রত্যেকে সেবক হিসেবে কাজ করবেন, জনগণের সেবা করার জন্য তারা আত্মনিয়োগ করবেন। সেই হিসেবে আমি আমার এই আসনকে, যেটা আমি প্রধানত গুরুত্ব দেব, সেটা হচ্ছে ছাত্রদের বিষয়ে। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দেয়, কোনো স্টুডেন্টকে আর্থিক দন্যতার কারণে অথবা পরিবেশ পরিস্থিতির কারণে লেখাপড়া থেকে যাতে ছিটকে না পড়ে, বরঞ্চ আমি চেষ্টা করব যে মা বাবারা তাদের পড়াশোনা করাতে পারছেন না, তাদেরকে যথোপযুক্ত বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আমি অবশ্যই একটি সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারি, আপনার চেষ্টা করব। এটা হচ্ছে ফার্স্ট ড্রিম। সেকেন্ড যে আশাটা আমার আছে, আল্লাহ যদি সে সুযোগ করে, যারা বেকার যুবকেরা আছে আমি কর্মক্ষম করে তুলব, বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে, বিভিন্ন ইনস্টিটিউশন দিয়ে তাদেরকে আমি দক্ষতা তৈরি করে তাদের বিভিন্ন পর্যায়ে, যেহেতু আপনি জানেন সীতাকুণ্ড উপজেলা একটি শিল্পাঞ্চল, এই উপজেলায় প্রচুর শিল্প আছে, সেটা আপনার জাহাজ শিল্প আছে, বিভিন্ন জুট শিল্প আছে, লোহা শিল্প আছে, সেটা আপনার ফার্নিচার শিল্প, বিভিন্ন আমাদের সেক্টর শিল্পগুলো আছে। সুতরাং এগুলোকে ডেভেলপ করা হবে, পাশাপাশি আমাদের সমস্ত যুবকদেরকে সেখানে প্রভার্টির মাধ্যমে চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ কোনো অবস্থায় বেকার থাকবে না আমার উপজেলা। যুবকদের নিয়ে স্পেশাল আসলে কি চিন্তা করছেন, সেটা আপনি ওভারঅল চিন্তা করলেন, মানে আসলে স্পেসিফিক যদি আপনি কিছু বলতেন, যে কর্মসংস্থানের জন্য আমাদের তো যুবকদের বিশাল একটা কর্মসংস্থান, এখন তারা বঞ্চিত বা কর্মসংস্থান পাচ্ছে না, সঠিক কর্মসংস্থানের জন্য কি করতে চান? ধন্যবাদ। আমরা জানি যুবকরা হচ্ছে সমাজের দর্পণ। গত রিজিউমে আমরা দেখতে পেয়েছি যুবকদের হাতে বই না দিয়ে দেয়া হয়েছে অস্ত্র। যুবকদেরকে নৈতিকতা ধ্বংস করার জন্য তাদের প্রতিটি পাড়ায় পাড়ায় গাঁজা ইয়াবে সয়লাভ হয়ে গিয়েছে। অর্থাৎ যুবকরা যাতে ধ্বংস হয়ে যায়, সেজন্য আগামীতে যাতে কোনো জেনারেশন দাঁড়াতে না পারে, সেজন্য গত রিজিউমে সরকার যারা দায়িত্ব পালন করেছে স্পেসিফিকলি কোনো যুবককে কোনো আদর্শ দিতে পারেনি। আমাদের আশা হচ্ছে ইনশাআল্লাহ এই যুব সমাজই হবে আমাদের টোটাল উন্নয়ন কর্মকাণ্ডের জন্য একটা হাতিয়ার। তাদের শক্তি সামর্থ্য দিয়ে, তাদের স্কিলনেস দিয়ে, তাদের দক্ষতা দিয়ে আমাদের সমাজে ডেভেলপ করবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদের বিভিন্ন স্কিম আমার চিন্তা আছে ইনশাআল্লাহ। যেমন আপনি ধরুন যে সমস্ত যুবকেরা আছে তারা এদিকে বিভিন্ন সেক্টর দিয়ে যেমন দক্ষতা অর্জন করবে, পাশাপাশি তারা খেলাধুলায়, তারা সংস্কৃতিতে তা অবদান রাখবে। সুতরাং কোনো যুবককে কর্মক্ষম রাখা যাবে না। হয়তো তার খেলাধুলা করানো হবে, যারা খেলাধুলার মধ্যে পারদর্শী তাদেরকে জাতীয় পর্যায়ে নেওয়ার জন্য প্রচেষ্টা করা হবে, অথবা যারা হস্তশিল্প অথবা যারা টেকনোলজিতে মেধা আছে, যোগ্যতা আছে, যার যে দক্ষতা আছে সেদিকে আমি প্রভাব করে আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুতরাং কোনো যুবককে অবহেলায় বেকারত্ব রাখা যাবে না। এখন আসলে আপনি তো এখনো জনপ্রতিনিধি নির্বাচিত হন নাই, কারণ এখন আসলে আপনি সমাজের উন্নয়নে কি কি কাজ করতেছেন, রানিং কি কাজ আপনার চলমান আছে? আমি ইতিমধ্যে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে সংযুক্ত আছি। যেমন আপনারা জানেন, যারা আল আজহার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এসছে তাদের
সমন্বয়ে একটি আলাদা ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে, যেটা সরকার কর্তৃক আপনার নিবন্ধনকৃত, এবং এটার মাধ্যম দিয়ে আমরা আলেম সমাজের সহযোগিতা করছি। এটার মাধ্যম দিয়ে কোরআন সহি করার চেষ্টা করে যাচ্ছি। এটার মাধ্যম দিয়ে আমরা কোরআন বিতরণ প্রোগ্রাম আছে। এটার মাধ্যম দিয়ে আমরা কোরবান উপলক্ষে যারা দুস্থ অনাথ আছে তাদেরকে আমরা মাংস বিতরণ কর্মসূচি করে যাচ্ছি, এবং রমজানের সময় ইফতার বিতরণ কর্মসূচি আছে। এভাবে আমার বিভিন্ন সীতাকুণ্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন আছে, সেটার মাধ্যমে করে যাচ্ছি। এটা ছাড়াও বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট, দাবা টুর্নামেন্টের মাধ্যম দিয়ে যুব সমাজকে খেলা উপযোগী মননশীল করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটা ছাড়া যারা আপনার অনাথ আছে, যারা এখনো পর্যন্ত মা বাবা নেই, তাদেরকে আবার অরফান হিসেবে আমি বিভিন্ন জায়গায়, বিশেষ করে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি মুসলিমিয়তে যে প্রজেক্টটা আছে তাদের সামনে সম্পৃক্ত করার চেষ্টা করছি। সামাজিকভাবে আমরা চেষ্টা করছি প্রত্যেকটি সেক্টরে মাদেরকে, বোনদেরকে কীভাবে কাজে লাগানো যায় আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আচ্ছা, একটু আসি যে ধরেন জামাত এবং ইসলামী দলগুলোর উপর মানুষের এক ধরনের ফেসিজম আছে যে যদি তারা কোনো কারণে ক্ষমতা আসে, নারীরা এখন যেই নারীদের অবাধ চলাফেরা, অবাধ বলতে আমি অর্থে বোঝাচ্ছি যে সরকারি চাকরি করা, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা, আমাদের মা বোনদের একটা বিশাল অংশ গার্মেন্টসে চাকরি করে। ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে তারা আসলে এই কাজকাম করতে পারে না, তাদেরকে ঘরের মধ্যেই আসলে বন্দি করে রাখা হবে? এটা হচ্ছে আমাদের গত রিজিউমে যারাই ছিল সব সময় ইসলাম ফোবিয়া নামে তাদেরকে একটা ভয়ভীতি কাজ করেছে। তারা নারীদেরকে বলা হতো সবসময় তোমাদেরকে পর্দার ভিতরে আবদ্ধ করে রাখা হবে, ঘর থেকে বের করাতে দেওয়া হবে না। এইটা নিয়ে মনে একটা ইসলাম ফোবিয়া তাদের উপর তুলে গিয়েছে। প্রকৃতি কিন্তু তা নয়। আমরা রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে দেখেছি কি, তিনি যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন বরঞ্চ প্রত্যেকটি ক্ষেত্রে নারীদের পদার্পণ ছিল। সেটা শিক্ষাক্ষেত্রে বলেন, সেটা ব্যবসা বাণিজ্য বলেন, সে চাকরিতে বলেন, সেটা হস্তশিল্প, প্রত্যেকটি ক্ষেত্রে ছিল। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম স্ত্রী ছিলেন না মা খাদিজা। তিনি ছিলেন তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ একজন ধনাঢ্য প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আবার তার স্ত্রী আরেকজন ছিলেন মা আয়েশা, তিনি ছিলেন ইলমের মা বলা হতো তাকে। সুতরাং বাংলা জামাত ইসলামী যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বা আদর্শ অনুযায়ী একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কাজ করে যাচ্ছে, সেই হিসেবে প্রত্যেকটি মহিলাকে আমরা কর্মক্ষম করব। কোনো অবস্থায় আবদ্ধ রাখা, তার ঘিরে রাখা, ঢেকে রাখা এর নীতি আমরা টোটালি বিশ্বাসী নই। বরঞ্চ তারা স্ব উদ্যোগে তার দক্ষতা অনুযায়ী প্রত্যেকটি ক্ষেত্রে তারা পদার্পণ করতে পারবে। বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশের মধ্যে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। এই বিশাল জনগোষ্ঠীকে আমরা একটি সম্পদে পরিণত করবো ইনশাআল্লাহ মা বোনদের জন্য। তবে এক্ষেত্রে আমরা যে চেষ্টা করব তাদের ইজ্জত আব্রু যাতে সুরক্ষিত সংরক্ষিত থাকে, এটার ব্যাপারে আমরা কিন্তু কোনো অবস্থায় ছেড়ে দেবো না, আপোষ করবো না। বরঞ্চ তারা এই ইজ্জতকে নিয়ে সম্মানের সাথে তারা তাদের কাজ করে যাবে ইনশাআল্লাহ। আপনার এলাকা, আপনি যে মাঝখানে একটু বলছিলেন যে আসলে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয় চট্টগ্রামকে, আর চট্টগ্রামের একটা বড় অংশ হলো সীতাকুণ্ড, বিশেষ করে স্টিল সেক্টরের যে বিজনেস, এটা আমরা বিভিন্নভাবে জানি যেটা পরিবেশে খুব দূষণ করে বা পরিবেশকে নষ্ট করে, আমাদের এক ধরনের ক্ষতির মুখে ফেলে। এই যে আপনার নির্বাচনী এলাকায় যেই শিপ ব্রেকিংয়ের যে ব্যবসা, এটাকে আপনি আসলে কিভাবে পরিবেশ দূষণ না করে পরিবেশ মুক্ত কিভাবে করা যায়, সেটার আপনার কি পরিকল্পনা আছে? ধন্যবাদ, আপনি খুব সময় উপযোগী এবং যোগ উপযোগী প্রশ্নটি করেছেন। আপনি জানেন বাংলাদেশের মধ্যে একমাত্র শিল্পাঞ্চল হচ্ছে এই সীতাকুণ্ড। প্রায় সেখানে 2 শতাধিক শিপইয়ার্ড ছিল, এবং এই শিল্পের মাধ্যম দিয়ে শুধু সীতাকুণ্ড নয়, শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের রাজস্ব খাতে বিশাল অবদান রেখেছে। এবং এটার মাধ্যম দিয়ে আপনার প্রায় লক্ষ লক্ষ বিভিন্ন এলাকা থেকে যুবকেরা, মানুষেরা এসে তারা উপার্জন করেছে, চাকরি বাকরি করেছে, যারা বেকারত্ব ঘুচিয়েছে। তাহলে এত চমৎকার একটা শিল্প আমাদের ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যেটার জন্য বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে খুব ব্যথিত। কারণটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ বিদেশি বিভিন্ন নগ্ন হস্তক্ষেপের কারণে আমাদের একটা সুপরিকল্পিতভাবে এই শিল্পকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, যে কারণে সে আমার 200 অধিক
শিপইয়ার্ড থেকে এখন আসছে প্রায় 50 থেকে 60টা বা আরো কম, গুটি কয়েক বেঁচে আছে। আমাদের যে শিল্প প্রতিভা ছিল, যে শিপইয়ার্ডের মালিকেরা ছিল, তারা এখন বলতে গেলে তারা অনেকে ব্যবসা ছেড়ে দিয়েছে, দেওয়ালি হয়ে গিয়েছে, তারা ঋণে জর্জরিত হয়েছে, ব্যাংকটা তাদের সাপোর্ট করছে না, অথবা রাষ্ট্রীয়ভাবে তারা সেরকম কোনো সহযোগিতা পাচ্ছে না বিধায় তারা আজকে অনেকটা রাস্তাঘাটের মধ্যে নির্বিঘ্নে চলতে পারছে না। সুতরাং আমার সবচেয়ে বড় পরিকল্পনা থাকবে, এই দেশকে আমি যদি সমৃদ্ধ করতে চাই অবশ্যই শিল্পকে সমৃদ্ধ করতে হবে। আর এটা অতি সহজ হচ্ছে এই আমাদের জাহাজ শিল্পটা। জাহাজ শিল্প থেকে আপনি কি কি পাচ্ছেন ব্যাকআপটা দেখুন। এই জাহাজ থেকে আমরা রড উৎপাদন করছি, সেই রডগুলো আমরা দেশে আবার এক্সপোর্ট করছি, সেখানে আমাদের আসবাবপত্রগুলো হচ্ছে। সে এইটা ছাড়াও বিভিন্ন ধরনের ইলেকট্রিসিটি ধরনের বিভিন্ন দিকে আমাদের বিভিন্ন অবদান রাখছে। সুতরাং এটাকে আমাদের বাঁচিয়ে রাখতেই হবে। সুতরাং আগামীতে যদি সেরকম আমাদের সুবর্ণ সুযোগ আসে, আমরা সরকারিভাবে এই শিল্পটাকে সহযোগিতা করার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা দেওয়া হবে ইনশাআল্লাহ। আর এক্ষেত্রে যে জিনিসটা আমাদের সরকারের পক্ষ থেকে একটা এমবার্গো আছে গ্রিন অ্যাড করার জন্য, এটাও আমরা করব, তবে সহনশীলভাবে পর্যায়ক্রমে। হুট করে তাদের উপর চাপিয়ে দিলে তাদের জন্য কঠিন হয়ে যাবে যারা জাহাজ মালিকেরা আছেন। সুতরাং এই ক্ষেত্রে আমরা সহযোগিতা করা দরকার। শুধু তাদেরকে আমরা ছেড়ে দিলাম কিন্তু সহযোগিতা করলাম না, তাহলে কোথেকে তারা সহজে এটা দাঁড় করাতে পারবে? সেই হিসেবে আমরা চেষ্টা করব এই শিল্পটাকে সর্বাধিক প্রায়োরিটি দিয়ে আমাদের বেকারত্ব ঘুচবে, আমাদের দেশের মধ্যে একটা সমৃদ্ধ দেশ হিসেবে দাঁড় করাতে পারবে ইনশাআল্লাহ। এইটা আসলে যে পরিবেশ নিয়ে যে বিভিন্ন ধরনের কথাবার্তা হয়, যে আপনি গ্রিন পিয়ারের কথা বললেন, এই পরিবেশ দূষণমুক্ত করার জন্য আসলে এই আপনারা কি এখন যে সংগঠন হিসেবে, আপনি এখন জনপ্রতিনিধি হন, সংগঠন হিসেবে কোনো ধরনের উদ্যোগ বা অ্যাসোসিয়েশন তাদের সাথে কি বসতে পারেন বা করতে পারেন, কিভাবে আমরা পরিবেশটাকে ঠিক রাখতে পারি? জি জি, ইতিমধ্যে আমার সাথে ব্যক্তিগত হিসেবে বেশ কয়েকজন শিপ কোম্পানি, শিপইয়ার্ডের মালিকের সাথে আমার সাথে পার্সোনাল কথা হয়েছে। ওরা আমাদেরকে তাদের দুঃখের ব্যথার বিষয়টা আমাদেরকে জানিয়েছে, আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি এবং বলেছি আপনি এই সেক্টর এভাবে কাজ করেন, হয়তোবা আপনি সহজে পেতেও পারেন। আমরা দেখতে পেয়েছি এই সর্বশেষ কিছুদিন আগে আমাদের সম্মানিত উপদেষ্টার পক্ষ থেকে জানানো হয়েছে গ্রিন ইয়ার্ড করার ব্যাপারে, তারাও আপনার চেষ্টা চালাচ্ছে সেটা কীভাবে ডেভেলপ করা যায়। সুতরাং আমরা পরিবেশ যাতে নষ্ট না হয় এটাও কিন্তু আমরা অবশ্যই দেখতে হবে, কারণ এটা একটা বৈশ্বিক আবহাওয়ার সাথে পরিবেশের সাথে সম্পৃক্ততা আছে। সেই হিসেবে যাতে পরিবেশ নষ্ট না হয়, মানুষের যানমালের একটা নিরাপত্তা হয়, সুতরাং এক্ষেত্রে আমরা অবশ্যই প্রায়োরিটি দেব। একটা বিষয় একটু জানি যে বাণিজ্যিক রাজধানীতে চট্টগ্রাম আসলে যেই এক সময়ের যে জৌলস, এই জৌলস কি এখনো বিদ্যমান আছে কিনা বা ঘাটতি বলে আপনার কিছু মনে হয়? এটা হচ্ছে আমাদের চট্টগ্রামবাসীর জন্য বড় একটা বেদনাদায়ক বিষয়। আমরা ছোটকালে দেখেছি খাতুনগঞ্জ বলা হতো এই টোটাল বাণিজ্যিকের হৃৎপিণ্ড, সেখানে টোটাল এই যে আজকে খাদ্য এক্সপোর্ট ইম্পোর্ট যা হয় সমস্ত চট্টগ্রাম বন্দর দিয়ে হতো, এবং সেখানে এই চট্টগ্রামের মধ্যে রেলওয়ে হেড অফিস ছিল। কিন্তু বিভিন্ন সরকার বিভিন্ন সময় এসে তাদের শুধু সুবিধার জন্য চট্টগ্রামকে বঞ্চিত করেছে। চট্টগ্রাম হচ্ছে অর্থনৈতিকভাবে এটা হচ্ছে ফিডার বলা যেতে পারে, এটা রুট বলা যেতে পারে, কারণ এই বন্দরটা যত বেশি ডেভেলপ হবে তত বেশি আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়ে যাবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি কি আমাদের বন্দরের প্রতি সেরকম কোনো তোয়াক্কাই করছে না, কোনো সরকারই শুধু মৌখিকভাবে বলে কিন্তু কোনো কিছু মূল্যায়ন করছে না। আল্লাহ যদি সেটাও আমাদের সুযোগ দেয়, বন্দরকে চট্টগ্রাম বন্দরকে একটা আধুনিক মানের বৈশ্বিকভাবে সমস্ত ফ্যাসিলিটি দিয়ে একটা ওয়েল ফ্যাসিলিটির মাধ্যম দিয়ে ভালো মানের একটা বন্দর করা হবে। এক্ষেত্রে আমরা চেষ্টা করব সমস্ত কিছু থেকে যাতে এটা অবমুক্ত থাকে, কোনো অবস্থায় সেখানে ধর্মঘট চলবে না, কোনো অবস্থায় শ্রমিক আন্দোলন চলবে না, বরঞ্চ আমরা চেষ্টা করব অবমুক্ত রেখে বাংলাদেশের সমৃদ্ধ করার জন্য বন্দরটাকে একটা 24 আওয়ার্স এটা সচল রাখবো ইনশাআল্লাহ। একটু জানি এবার আপনাদের এই যে জাতীয় সমাবেশ করলেন গত 19 জুলাই, এই সমাবেশের অন্যতম একটা বিষয় ছিল আসলে প্রবাসীদের ভোট। অনেকেই প্রবাসীদের ভোট চায় না, মানে সেটা বিভিন্ন টকশোতে মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই।
আপনারা কেন প্রবাসীদের ভোট নিয়ে এত বেশি আগ্রহী? মানে আপনারা কি মনে করেন যে প্রবাসীর যে 1.5 কোটি লোক আছে সব ভোট আপনারা পাবেন? ধন্যবাদ আপনাকে, খুব গুরুত্বপূর্ণ সময় যুগে একটা প্রশ্ন করার জন্য। আপনারা জানেন আমাদের মহতারাম আমিরে জামাত 7 দফা কর্মসূচি ঘোষণা করেছেন গত 19 তারিখে। এই 7 দফার মধ্যে অন্যতম হচ্ছে প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে আমরা আন্দোলন করছি, অথবা এটা আমরা উপস্থাপন করছি। আমরা জানি আমাদের রেমিটেন্সটা আসে কার থেকে? এটা প্রবাসীদের থেকে। আমরা তাদেরকে বলি রেমিটেন্স যোদ্ধা, আমরা তাদেরকে প্রণোদনা দেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে তাদের কোনো নৈতিক ভোটাধিকার যদি না থাকে, তাহলে এই যোদ্ধাদেরকে তো আমরা আমাদের সমাজের, আমাদের দেশের বাইরে রেখে দিলাম। তাদের মতের কোনো প্রাধান্য হলো না, তাদের ইচ্ছার কোনো প্রতিফলন হলো না। যে কারণে বাংলাদেশ জামাত ইসলামী চায় শুধু আমরা দেশে আছি তারা ভোট দেব, অন্যকে দেবো তা না। এখানে আমরা মানবিকভাবে বলা হয়েছে যে তাদের যেহেতু একটা অবদান আছে দেশের মধ্যে, সেটা অর্থনৈতিক অবদান, সামাজিক অবদান এবং সর্বক্ষেত্রে তো উল্লেখযোগ্য আমাদের দেশের অবদান আছে, সেহেতু আমরা চাই তারাও তাদের যথোপযুক্ত নিয়মের মধ্যে থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, তাদের মতের একটা প্রতিফলন হবে, তাহলেই তারা দেশের আরো ভালো ভূমিকা রাখবে। কিন্তু তারা শুধু আমরা তাদের কাছে সাহায্য চাইবো, রেমিটেন্স চাইবো, সহযোগিতা চাইবো, তাদের কোনো ভোটের স্বাধীনতা থাকবে না। তো এটা কেমন লাগছে বলুন? এটা কি একটা বৈষম্য নয় কি? আমরা যেহেতু উই ওয়ান্ট টু জাস্টিস আমরা বলেছি, এটাই তো জাস্টিসের অংশ। দেশের মধ্যে থাকবো আমরা, আমরা যখন ভোট দেবো, বাইরে আমাদের যে সমস্ত ভাইয়েরা বোনেরা আছেন তারাও তাদের ভোট প্রয়োগ করবেন। আমরা শুধু জামাত ইসলামের জন্য বিষয়টা তা নয়, আমরা দেশের জন্য এটা চেয়েছি, দেশের কল্যাণের জন্য চেয়েছি, দেশে তাদের অধিকারটা প্রয়োগের জন্য চেয়েছি। সুতরাং এটা আমরা অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা দেশ গঠনে আসলে প্রবাসী যে যোদ্ধা তাদেরকে কাজে লাগাতে চান? যে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে চাই। একটু শুরুতেই বলছিলাম যে আপনি তো শিক্ষা নিয়ে কাজ করেন, একজন শিক্ষাবিদ হিসাবে আমার আসলে জানার ইচ্ছা যে শিক্ষা খাতের উন্নয়নে আপনার আসলে কি পরিকল্পনা আছে, কি করতে চান? ধন্যবাদ। আমরা জানি একটা জাতির উন্নয়নের জন্য শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত উন্নতির সোপানে পৌঁছেছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ওহীটা এসছে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, শিক্ষা। তেমনি ভাবে এই শিক্ষা দীক্ষায় যত দেশ যত বেশি উন্নয়নের স্বাক্ষর রেখেছেন, তত বেশি দেশ সমৃদ্ধি লাভ করেছে। সেই হিসেবে আমি আমার জীবনও লেখাপড়া শেষ করার পরপরই প্রথমেই আমি কাজ করেছি, কিছু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগ নিয়েছি। আমি আমার নিজের এলাকায় ফৌজদার পাবলিক স্কুল, মেরিটন স্কুল, এমনিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান করেছি, মাদ্রাসা করেছি এবং হেফজখানা তৈরি করেছি। এবং আলহামদুলিল্লাহ আপনি জেনে খুশি হবেন, আমাদের এই সীতাকুণ্ড আসনের মধ্যে একটা আন্তর্জাতিক মানের প্রাইভেট ইউনিভার্সিটি আছে, যেটার নাম আইআইএসি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চিটাগং। আবার এখানের মধ্যে রয়েছে ক্যাডেট কলেজ, ফৌজদার ক্যাডেট কলেজ। এখানে রয়েছে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটি, এখানে রয়েছে বাংলাদেশ মিলিটারি একাডেমি। সুতরাং শিক্ষার জোন বলা যেতে পারে। এখানে আপনার কলেজ আছে, প্রাচীনতম সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসা আছে, এখানে অন্যান্য ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে। সুতরাং আমি চাইব যে শিক্ষা শুধুমাত্র আমার নিজের অধিকার নয়, বরঞ্চ এটা জাতির জন্য, জাতি উন্নয়নের জন্য একটা গুরুত্বপূর্ণ। বিধায় আমি চেষ্টা করব আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থা এমন হবে যেভাবে একটি আপনার জাতি আদর্শভাবে গড়ে উঠতে পারে, সে আদর্শ মানব দাঁড়াতে পারে, সেভাবে আমরা ইনশাআল্লাহ শিক্ষাটাকে প্রায়োরিটি দেওয়া হবে। আপনারা নিশ্চয় দেখতে পেয়েছেন যে সরকার কর্তৃক কমিশন গঠন হয়েছে, শিক্ষার জন্য কিন্তু আলাদা কোনো কমিশন গঠন করা হয়নি। এটা দুর্ভাগ্যের বিষয়, আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার সেটা জানিয়েছে। তো ইনশাআল্লাহ এটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ। আমি একটু শেষের দিকে চলে আসছি। শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে ধরেন বিভিন্ন কারণে ইসলামী দলগুলো দীর্ঘদিন দ্বিধা বিভক্তিতে ছিল, এখন 5 আগস্টের পরে সেটা আসলে মনে হয় সবারই আবার একত্রে বা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার একটা সিদ্ধান্ত নিয়েছে। এই ঐক্যটা আসলে কতটুক এগিয়েছে, বা এই ঐক্যটা যদি হয় আসলে কি ভূমিকা সেইভাবে রাখতে পারবে কিনা আপনি কি মনে করেন? জি ধন্যবাদ।
আমরা জানি এই ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট ছিল তারা শুধুমাত্র জামাতে ইসলাম ইসলামী দলকে ব্যান করেছে অথবা নিষিদ্ধ করেছে, কর্মকাণ্ড ক্লোজ করে বিষয়টা তা নয়, বরঞ্চ তারা ইসলাম নামে যারা যে সংগঠন করেছে, সেটা মুফতি ফজলুল আমিনী বলেন, সেটা শেখুল হাদিস বলেন, যারা ইসলামের খেদমত করেছে সংগঠনের মাধ্যমে বিভিন্ন ধরনের তারা অবদান রেখেছে, সকলের উপর তারা টর্চারিং চালিয়েছে। শুধুমাত্র এক একজনকে করছে তা নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা পৃথিবীর মধ্যে যারা ইসলামে আন্দোলন করে, যারা মুসলিম, তাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী যেটা চায়, আগামীতে যে নির্বাচন হবে, বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী সংগঠনকে সম্পৃক্ত করে, সংযুক্ত করে, তারা একত্রিত পরামর্শ ভিত্তিতে এমন একটি জোট অথবা একটা প্ল্যাটফর্ম তৈরি করবে, যে প্ল্যাটফর্ম দিয়ে তারা আগামীতে ইনশাল্লাহ নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। এখানে আমরা কাউকে দূরে রাখতে চাই না। আমাদের আমির জামাত ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি ইসলামী দলকে আমরা সম্পৃক্ততার মাধ্যম দিয়ে আগামীতে একটা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য এমন একটি নির্বাচনের মধ্যে আমরা একত্রিত হব, যে নির্বাচনের মধ্যে নির্বাচিত হবে আলেম, যেখানে ইসলামী ব্যক্তিত্বরা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের আজকের আয়োজন করার জন্য, বিশেষ করে বাণিজ্য প্রতিনিধি হিসেবে এই বাণিজ্য প্রতিদিন যে সুন্দর আয়োজন করেছেন, আপনি যে সুন্দর আহ্বান জানিয়েছেন, আপনাদের সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। পাশাপাশি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমরা আহ্বান জানাবো, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে একটি সোনার বাংলাদেশ, সত্যিকারের সুখে সমৃদ্ধ বাংলাদেশ, যেটার মধ্যে কোনো বৈষম্য হবে না, যেটার জন্য আমাদের গত 5ই আগস্টে আমাদের দামাল ছেলেরা, দেশের সম্পদরা নিজের জীবন দিয়েছেন, অসংখ্য মানুষের পুঙ্গত অর্জন করেছেন, এই রক্ত যাতে বৃথা না যায়, এই জন্য আমি উদ্যত আহ্বান জানাবো, সকল মিলে আসুন আমরা একটি সত্যিকারে সুখী সমৃদ্ধ, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানে মুখরিত হয়ে একটি সোনার বাংলা তৈরি করি। ও তো আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা তখন শুনছিলাম আমাদের বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন এই অনুষ্ঠান আলোচনা থাকি রাজনীতিক সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং কেমন রাজনীতি দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক, একই সাথে চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের জামাত মনোনীত এমপি প্রার্থী জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সটেন্স এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।